নমস্কার, দেখছেন তারা নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবলীনা। গোটা বিশ্ব জুড়ে এখন 20 ওভারের বিশ্বকাপের উন্মাদনা। আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে খেলা হলেও এদেশে উত্তেজনার কোনো কমতি নেই। গত বছর অর্থাৎ 2023 সালের 19 নভেম্বরে সেই দুঃস্বপ্নের রাতকে ভুলে নতুন করে বিশ্বকাপ জয়ের আশায় বুক বাঁধছে গোটা দেশ। দেশে তো বটেই, এ রাজ্যের ক্ষেত্রে অর্থাৎ বাংলার ক্ষেত্রে যদি আমরা তাকাই, এখানে উন্মাদনার একটা বাড়তি সংযোজন বেঙ্গল প্রো টি20 লিগ। আইপিএল এর রেশ কাটতে না কাটতে বেঙ্গল প্রো টি20 লিগ। আর এই 22 গজের মহাযুদ্ধ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি আমাদের চিফ রিপোর্টার সাম্যজিৎ ঘোষকে। সাম্যদা, স্বাগত জানাই। প্রথমেই স্বাভাবিকভাবে যে প্রশ্নটা আসবে, যে আমরা জানি আয়ারল্যান্ডকে হারিয়েছে ভারত, কিন্তু তারপরে যে খেলার দিকে গোটা বিশ্ব তাকিয়েছিল সেটা হচ্ছে ভারত পাকিস্তানের যুদ্ধ। কাজটা একটা রুদ্ধশ্বাস ম্যাচ আমরা দেখলাম। কিরকম মনে হচ্ছে ভারতের দলকে কতটা শক্তিশালী লাগছে? কি মনে হচ্ছে? প্রথম কথা হচ্ছে যে এই ম্যাচটা কেউ জিতবে, ভারত যে জিতবে কেউই ভাবতে পারেনি। যেরকম অবস্থায় চলে গেছিল এবং পাকিস্তান যেভাবে শুরু করেছিল, প্রথম দিকটা শুরু করেছিল, অতি বড় সাপোর্টারও বা বিশেষজ্ঞ ভাবতে পারেনি যে ভারত ম্যাচটা জিততে পারে। কারণ 20 ওভারে 120 রান ভীষণই সহজ একটা টার্গেট। যদিও ক্রিকেটে বা যে কোনো খেলাতে শেষ পর্যন্ত কিছু না হওয়া অবধি ভবিষ্যৎবাণী করা যায় না। তার মধ্যেও একটা ব্যাপার থাকে যে 120 রান মোটামুটি একটা সহজলভ্য টার্গেট, ঠিকঠাক খেলতে পারলে সহজে জয় এসে যাবে, এইরকম একটা ধারণা সবার থাকে ন্যাচারালি। কিন্তু আমরা দেখতে পেলাম যে এই ম্যাচের শুরু থেকে আমরা যে পরতে পরতে যে একের পর এক পেন্ডুলামের মতো দুলছে, মানে একবার দেখলাম যে পরপর বিরাট কোহলি আউট হয়ে গেল, রোহিত শর্মা আউট হয়ে গেল, তারপরে কিছুক্ষণ অক্ষর প্যাটেল এবং ঋষভ পন্থ রানটাকে একটু ধরলো, কিছুটা এগোলো, আবার পরপর দেখলাম মিডল অর্ডারে কোলাপস, হার্দিক পান্ডিয়া চলে গেল, শিবম দুবে চলে গেল, প্রথম বলে আউট হয়ে গেল রবীন্দ্র জাদেজা, এরপরেও সেই ধস। আবার পাকিস্তানের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে প্রথম দিকে বাবর আজম বেরিয়ে যাওয়ার পরে মোহাম্মদ রিজওয়ানের উপর অনেকটা নির্ভর করা গিয়েছিল, কিন্তু তারাও কিন্তু সেই জায়গাটা ধরে রাখতে পারেনি, পরপর তারা উইকেট হারাতে থাকলো এবং জসপ্রীত বুমরাহ সেই দুর্ধর্ষ বোলিং। তো এক্ষেত্রে বলা যেতে পারে যে ক্রিকেট কেন, যে কোনো খেলাই অনিশ্চয়তার খেলা, কখন কি হবে, কখন পরিস্থিতি বদলে যাবে কেউ জানে না। সেক্ষেত্রে বলা যেতে পারে যে পাকিস্তানকে যদি বলা যেতে পারে, পাকিস্তান প্রথম ম্যাচে হেরেছে আমেরিকার কাছে, এটা একটা অঘটন হিসেবেই ধরা যায়। কারণ আমেরিকার ক্রিকেট যেটা, সেই ক্রিকেট প্রথমবার খেলছে, ক্রিকেট সংস্কৃতিতে এখনো ঠিক আমেরিকানরা এখনো যে ভীষণভাবে এসেছেন তা নয়। মূলত আমরা দেখতে পাচ্ছি ভারতীয় বংশোদ্ভূত, পাকিস্তানের বংশোদ্ভূত, শ্রীলঙ্কার বংশোদ্ভূত, এরকম অন্যান্য দেশ থেকে এসছে, বা কেউ আফ্রিকার বংশোদ্ভূত, ক্যারিবিয়ান বংশোদ্ভূত, এইরকম তারাই মোটামুটি খেলছে। কারণ আমেরিকাতে তো আমরা সবাই জানি বাস্কেটবল, বেসবল, এই খেলাগুলো, আমেরিকান ফুটবল যেটা হয়, রাগবি, এইসব খেলাগুলো অনেক বেশি, টেনিস আছে, এই খেলাগুলো অনেক বেশি জনপ্রিয়, এবং সেখানে ক্রিকেট সবে মানে হামাগুড়িও দিচ্ছে না বলা যেতে পারে। সেইখানে ক্রিকেট কিনে ফেলার পরে পাকিস্তান এবং ভারতের ম্যাচটা দিয়ে এইখানে এই দেশে ক্রিকেটকে আরও যাতে জনপ্রিয় করা যায় সেরকম একটা প্রচেষ্টা। কারণ ওখানে একটা মেজর লিগ ক্রিকেট শুরু হওয়ার কথা, সেইটা যাতে আরও বেশি জনপ্রিয় করা যায় সেটার দিকে লক্ষ্য রেখেই কিন্তু এই ম্যাচগুলো করা হয়েছে। এবং ভারত এবং পাকিস্তান, আমেরিকাতে প্রচুর ভারতীয় থাকে, আমরা গ্যালারিতেও দেখতে পেয়েছি ভর্তি করে ভারতীয়রা সেখানে এসছে। একটা ফ্যান জোন করা হয়েছে, ফ্যান পার্ক করা হয়েছে, যাতে খেলা হচ্ছে। একদমই 34,000 দর্শক আসনের মধ্যে বোধহয় 70% ভারতীয় দর্শক ছিলেন সেখানে। তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে ভারতের পাকিস্তানের যদি দুটো ম্যাচকে ধরা হয়, পাকিস্তান কিন্তু ভালো ফর্মে নেই। এবং আমেরিকা যেহেতু প্রথম ম্যাচটা জিতে রয়েছে, তারপরে আরও একটা ম্যাচ যদি জিতে যায়, পরপর দুটো ম্যাচ যদি জিতে যায়, তাহলে কিন্তু প্রথম দুটো দল হিসেবে যারা উঠবে তাদের মধ্যে কিন্তু পাকিস্তান নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে আমি বলবো যে ভারতের এখনও সেই সম্ভাবনা, কারণ পাকিস্তানকে হারিয়ে দেওয়ার আগে ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে দিয়েছে, এই ম্যাচে পাকিস্তানকে হারানোর পরে রান রেটের বিচারে 1 নম্বরে রয়েছে। সুতরাং ভারত ব্যাটিং এর দিকটা যদি আমরা দেখি, এগিয়ে যেতে পারে। 119 রানের টার্গেটটা হয়তো ওই পিচের ক্ষেত্রে একটা মানে যথেষ্ট চ্যালেঞ্জের জায়গা ছিল ভারতের পক্ষে রান তোলা, কিন্তু তবুও ব্যাটিং এর দিকটা কি আরো একটু, অবশ্যই ব্যাটিং নিয়ে চিন্তা করতেই হবে। কারণ আমরা দেখতে পেয়েছি যে এই বিশ্বকাপের আগে
ব্যাটিং অর্ডারটা একটু অন্যরকম ছিল। রোহিত শর্মা ওপেন করতো ঠিক কথা, বিরাট কোহলি কিন্তু ওপেন করতো না। বিরাট কোহলি 3 নম্বরে মূলত খেলতো, এবার দেখা যাচ্ছে ওপেন করতে। তার কারণ হচ্ছে কি, ঠিক এই বিশ্বকাপটার আগে আমরা দেখতে পেয়েছি আইপিএল, এবং আইপিএল এর উপর নির্ভর করে কিন্তু গোটা বিশ্বের দলগুলো কিন্তু দল নির্বাচন করেছে, ভারতীয় দলও তাই করেছে। যার প্রতিফলন আমরা দেখতে পেলাম বিরাট কোহলির ওপেনিংয়ে উঠে আসা, শিবম দুবের দলে সুযোগ পাওয়া। কারণ আমরা সবাই জানতাম যে হয়তো রিঙ্কু সিং দলে চান্স পাবেনি, এত ভালো ফিনিশিং করছেন, গত 1-1.5 বছরে তিনি যা পারফরমেন্স করেছেন, খেলতে পারছে। পরবর্তী ধোনি ধরা হচ্ছিল তাকে, কিন্তু তার জায়গায় আমরা দেখতে পেলাম শিবম দুবেকে আজ থেকে, যদিও শিবম দুবে সেই প্রত্যাশা প্রমাণ করতে পারেনি, এখনো পর্যন্ত প্রত্যাশা পূরণ করতে পারেনি। তো সেই ক্ষেত্রে দেখা যেতে পারে যে এই যে খেলার ধরনটা আমরা দেখতে পেলাম যে প্রথম দিকেই বিরাট কোহলির প্রত্যাশিত যে আমরা টি-20 খেলোয়াড় হিসেবে সেরকম বিরাট কোহলি নন। একটু ক্লাসিক্যাল ঘরানা থেকে উঠে আসার পরে আস্তে আস্তে অ্যাডজাস্ট করেছেন, ওয়ানডে ক্রিকেট তো ছিলই, তার সঙ্গে টি-20 ক্রিকেটে প্রথম থেকেই যে বলে না তাড়ু ক্রিকেট, মানে বল আসলেই মারতে হবে, এই ধরনের ক্রিকেটার সচরাচর আমরা খুব কম দেখতে পাই। বিরাট কোহলি সেই পর্যায়ের ক্রিকেটার নন, সেই গোত্রের ক্রিকেটার নন। তিনি একটু অ্যাঙ্কারিং করতে ভালোবাসেন, মানে দলের রানটাকে একদিক থেকে ধরে রাখার চেষ্টা করেন এবং পরের দিকে তিনি চালিয়ে খেলতে শুরু করেন। কিন্তু আইপিএল আমরা দেখতে পেলাম যে সেই ভূমিকা থেকেও কিন্তু নিজেকে কিছুটা পরিমার্জন করতে পেরেছেন। যদিও আইপিএল এবং এরকম আন্তর্জাতিক ক্রিকেটের একটা সামান্য ফারাক তো থাকবেই, তবুও আমি বলছি যে সেই ম্যাচগুলোর নিরিখে যদি বলতে পারা যায় বিরাট কোহলিকে ওপেন করানো হয়েছে। কিন্তু বিরাট কোহলি যেটা আমরা দেখতে পেলাম যে শুরু থেকেই যে আগ্রাসী মনোভাবটা তার মধ্যে, সেটা কিন্তু ক্ষতিকারক। সেই জায়গাটার থেকেই প্রথমেই আমরা দেখতে পেলাম যে এমন অনেক বল যেগুলো লাইনে নেই, লাইনের বাইরের বল, সেগুলো কিন্তু চালিয়ে খেলার চেষ্টা করছেন এবং সেই করতে গিয়ে কিন্তু আউট হলেন। অনেকেই অপেক্ষা করছিলেন, কারণ আমরা দেখেছি এর আগে যতবারই পাকিস্তানের বিরুদ্ধে ভারত খেলেছে তখন বিরাটকে একটা বড় ভূমিকা পালন করতে দেখা গেছে। মনে করা হচ্ছিল যে একটা ত্রাসের জায়গা থাকছে। 500 কাছাকাছি রান করেছে যতবার পাকিস্তানের সঙ্গে খেলে, সব ম্যাচ যদি বলা যেতে পারে তাহলে প্রায় 500-র উপর কাছাকাছি রান করেছে বিরাট কোহলি। সুতরাং এবং পাকিস্তানের বিরুদ্ধে বরাবরই ভালো খেলেছে। এই ম্যাচে আমরা দেখতে পেলাম সেটা করতে পারলো না, এবং সেটা 2-3টে কারণ তো রয়েছেই। একটা হচ্ছে যে ওই মিডল অর্ডার থেকে তাকে তুলে আনা হলো ওপেনিংয়ে, এবং ওপেনিং থেকেই তার কাছে প্রত্যাশা যে প্রথম বল থেকেই রান করতে হবে। রোহিত শর্মা যেটা করে সাধারণত সেই স্টাইলের ব্যাটিংটা কিন্তু আমরা দেখতে পাইনি, এখনো পর্যন্ত দেখতে পাইনি প্রথম দুটো ম্যাচের হিসেবে। তো সেক্ষেত্রে ব্যাটিং নিয়ে চিন্তা ভাবনা করা যেতেই পারে। কেউ কেউ বলছেন যে যশস্বী জয়সওয়ালকে কেন খেলানো হচ্ছে না, সে তো এমনিতে ওপেনার হিসেবেই খেলে। এবং আরেকটা জিনিস হচ্ছে লেফট রাইট কম্বিনেশন, বাঁহাতি ডানাতি কম্বিনেশন, এই একটা ইয়ের জন্য বলা হচ্ছে যশস্বী জয়সওয়াল আদর্শ হতে পারে, চয়েস হতে পারে। কারণ বোলারদের লাইন লেন্থ সবসময় বদলাতে হবে, একজন ব্যাটসম্যান ডানহাতি ব্যাটসম্যান, একজন বাঁহাতি ব্যাটসম্যান, সেই ব্যাপারগুলো থেকে যাচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে যে 3 নম্বরে আমরা দেখতে পেলাম ঋষভ পান্তকে। এই যে ঋষভ পান্তের 3 নম্বরে উঠে আসা, এটাও কিন্তু আইপিএল এর জন্যই আমরা দেখতে পেয়েছি 3-4 এই জায়গাগুলোতে। হ্যাঁ, এবং ঋষভ পান্ত আইপিএল এ যদি ভালো পারফরমেন্স না করতো, দেশে হলে খেলতে পারতো না হয়তো, কিন্তু ওর যে ফিরে আসাটা 1 বছরের খুব বেশি সময়ের মধ্যে এইরকম একটা মারাত্মক চোট, জীবন সংশয় যেখানে হয়ে গেছিল, এবং সেখান থেকে হাঁটুতে চোট, গোটা শরীরে যেভাবে আঘাতের চিহ্ন আমরা দেখতে পেয়েছি, সেখান থেকে ফিরে আসা একটা হচ্ছে যে সাইকোলজিক্যাল ব্যাপার, মানসিকভাবে সে বিধ্বস্ত, সেই জায়গা থেকে তাকে শারীরিকভাবে মানসিকভাবে চাঙ্গা করে তুলে রিহ্যাব করিয়ে ফিরিয়ে আনা, এটাও একটা বড় ব্যাপার ছিল। এবং সে নিজেও যে এটা করতে পেরেছে এবং আইপিএলে সাফল্য পেয়েছে, তারপরেই তাকে তুলে আনা হলো। এবং আমরা দেখতে পেলাম যে 3 নম্বর এবং 4 নম্বর এই দুটো পজিশন নিয়ে খুব চিন্তায় ছিলাম যে কে, মানে সবাই বলছিল কে 3 নম্বরে হবে, কে 4 নম্বরে হবে। কেউ বলছেন বিরাট কোহলি 4 নম্বরে। আমরা গত 1 বছরও দেখতে পেয়েছি যে শ্রেয়াস আয়ার খেলছিলেন, কিন্তু শ্রেয়াস আয়ার এবারে সুযোগ পাননি। তো সেক্ষেত্রে দেখা গেল যে একটু সাফল করার পরে বিরাট কোহলিকে 1 নম্বরে আনা হয়েছে, 3 নম্বরে চলে যাচ্ছেন ঋষভ পান্ত। কারণ ওর মতো যে ব্যাটসম্যান যে কোনো দিন ধ্বংসাত্মক গেম চেঞ্জিং ব্যাটসম্যান, যে কোনো দিন খেলা ঘুরিয়ে দেবে।
আগে আগে আমরা এই ম্যাচেও দেখতে পেলাম প্রায় খেলা ঘুরিয়ে ধারাবাহিকতা রাখার চেষ্টা করছে। ওর যদি 40 রানটা না হতো তাহলে অনেকটাই বিপদে পড়ে যেত ভারত। সেক্ষেত্রে 3 নম্বরে ঋষভ পান্তকে যাতে ও আরো বেশি বল খেলতে পারে এবং আরো বেশি সুযোগ তৈরি করতে পারে, কারণ ক্লিন হিটিং এইরকম ব্যাটসম্যান খুব কমই আমরা দেখতে পাই। ঋষভ পান্ত কিন্তু সেই গোত্রের ব্যাটসম্যান, ক্লিন হিট করে যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, মাঠের বাইরে বল ফেলতে পারে, সেইটা একটা ব্যাপার ছিল। 4 নম্বরে সূর্যকুমার যাদব চোট ছাড়িয়ে ও ফিরে এসছে, ওর কাছেও আমরা প্রত্যাশা করেছিলাম কিন্তু পাইনি। আরেকটা হচ্ছে শিবম দুবে, যেটা একটু আগে বলছিলাম, শিবম দুবের কাছ থেকে কিন্তু আমরা এখনো সেই রকম ব্যাটিংটা পাইনি। আইপিএল এর প্রথম দিকটায় ও কিন্তু সেই ব্যাটিংটা করছিল, কিন্তু তাৎপর্যপূর্ণ হতেই পারে, কারণ ভারত পাকিস্তান ম্যাচ বরাবরই একটা মানে নার্ভ এর একটা ব্যাপার থাকে। সেখানে যদি স্নায়ুটা ঠিক রাখা যায় তাহলে অনেকে পারফর্ম করে দেয়, অনেকে পারে না। এটা বড় খেলোয়াড়ও হতে পারে, যেমন বিরাট কোহলিকে আমরা দেখতে পেলাম। যারা উঠতি খেলোয়াড় তাদের তো হতেই পারে, কারণ সবারই একটা প্রত্যাশা থাকে এই ম্যাচ থেকে ভালো কিছু করব, যে কোনো একটা বড় ম্যাচ থেকে ভালো কিছু করব। যেমন ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মধ্যে যখন খেলা হয় এই ম্যাচেই জন্যই তারা মুখিয়ে থাকে যে এই ম্যাচটা থেকে ভালো কিছু করব। তো সেক্ষেত্রে ভারত পাকিস্তান ম্যাচও সেরকম একটা ব্যাপার, এবং হয়তো শিবম দুবে সেই কোথাও একটা জায়গা থেকে তাকে চৌকাটটা পেরোতে হবে, সেই জায়গাটা এখনো পৌঁছতে পারেনি। বাকি যেটা বলা যেতে পারে যে ব্যাটিং অর্ডার যেটা রয়েছে, আমরা দেখতে পেয়েছি যে ভালো হিটার রয়েছে, শুরু থেকে আমরা দেখতে পেয়েছি যে ভালো হিটার রয়েছে, রোহিত শর্মা রয়েছে, ঋষভ পান্ত রয়েছে, সূর্যকুমার যাদব রয়েছে, পরের দিকে আমরা দেখতে পাচ্ছি হার্দিক পান্ডিয়া রয়েছে। একটা ব্যালেন্স করার জন্য অলরাউন্ডার রাখা হয়েছে, জাদেজা রয়েছে, রবীন্দ্র জাদেজা রয়েছে, অক্ষর প্যাটেল ভালো ব্যাট করতে পারে যখন তখন খেলা, ওর একটা ছোটখাটো কন্ট্রিবিউশন আমরা দেখতে পাই। তো সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে ব্যাটিংটা যথেষ্ট ভালো, এবং বোলিং তো আমরা কালকে জসপ্রীত বুমরাকে সেই ফর্মেই দেখতে পেলাম, তার সঙ্গে সিরাজ রয়েছে, এবং তাকে যোগ্য সহায়তা দিয়েছে হার্দিক পান্ডিয়া, গুরুত্বপূর্ণ সময় 2টো উইকেটও তুলে নিয়েছে। এবং এই টিমটাকে মোটামুটি ব্যালেন্সড হিসেবেই ধরা যেতে পারে। এখন বুমরাকে কি ট্রাম্প কার্ড হিসেবে দেখা যায়? অবশ্যই বুমরা ট্রাম্প কার্ড, বুমরাই ট্রাম্প কার্ড। আমরা দেখতে পেলাম 2টো ম্যাচেই আমরা দেখতে পেলাম বুমরা ট্রাম্প কার্ড, এবং এই ম্যাচেও গুরুত্বপূর্ণ সময়, যে সময়টা দরকার ঠিক সেই সময় ওর হাত থেকে যে বলগুলো বেরিয়ে এলো, আনপ্লেয়েবল ডেলিভারি, যেটা খেলা যায় না, এবং সেই সময় কিন্তু ভারত ম্যাচে ফিরে এলো আমরা দেখতে পেলাম। এবং 19তম ওভার যেটা খুব গুরুত্বপূর্ণ ছিল, এই 19তম ওভারে যে বলগুলো আমরা বুমরার কাছে দেখতে পেলাম, যে কোনো কোচিং ম্যানুয়াল যদি করা হয় তাহলে বোলিং শেখানো, যে ডেথ ওভারে কিভাবে বল করতে হয়, সেই বলটা কিন্তু আমরা দেখতে পেলাম আদর্শ বোলিং জসপ্রীত বুমরার, এবং উইকেটটাও পেলো সেখান থেকে। ম্যাচ কিন্তু এখান থেকেই বেরিয়ে যায়, তারপরেই আর পাকিস্তানের ফিরে আসার সম্ভাবনাটা চলে যায়। পিচ নিয়ে একটা অসন্তোষের জায়গা আমরা প্রথম থেকেই দেখে আসছি, বিশেষ করে ভারতের সঙ্গে যখন আয়ারল্যান্ড খেলছে তখন দেখেছি আমরা ঋষভ পান্ত, রোহিত শর্মা তারা আহত হয়েছেন। যদিও আইসিসির তরফ থেকে বলা হয়েছিল এই সমস্যার সমাধান করা হবে, ভারত পাকিস্তানের ম্যাচে বোধহয় সেই সমস্যাটা অনেকটাই কম চোখে পড়েছে। হ্যাঁ, অনেকটা কম চোখে পড়েছে। আবার এটাও ঠিক যে কিছু কিছু বল খুব নিচু হয়ে গেছে। আমরা দেখতে পেয়েছি আগের ম্যাচটা যেরকম হঠাৎ হঠাৎ বল লাফিয়ে উঠছিল, যে কারণে চোট পেয়েছিল রোহিত শর্মা, ঋষভ পন্তেরও লেগেছিল, সেইটা কিন্তু ওরা অ্যাড্রেস করেছে। এটা একটা বড় কারণ হতে পারে পিচ। আমেরিকা যেহেতু ক্রিকেট সংস্কৃতিতে সেরকম নেই, ওখানে পিচ তৈরিও হয়নি। এই পিচগুলো তৈরি হচ্ছে অস্ট্রেলিয়াতে, এবং ড্রপিং পিচ হিসেবে এগুলোকে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ওখান থেকে নিয়ে এসে এখানে বসানো হয়েছে পিচগুলো। ফলে এটা একটা কারণ হতে পারে যে যেহেতু ওইখানকার ন্যাচারালাইজড ব্যাপারটা নয়, মাটি বলো বা ঘাস যেটা হয় সেটা তো ন্যাচারালাইজড মাটি নয়, ওখানকার স্বাভাবিক মাটি নয়, এটা অন্য জায়গা থেকে তুলে আনা হয়েছে। তো সেই খাপ খাওয়ানোর ব্যাপারটা রয়ে গেছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই পিচগুলোতে খেলা এর আগে হয়নি, অর্থাৎ টেস্ট করা হয়নি যে কীরকম আচরণ করবে, কোনো বলটা লাফাবে, কোনটা নিচু হয়ে যাবে, কি আনইভেন বাউন্স হবে কিংবা ইভেন বাউন্স হবে, হ্যাঁ একই রকমভাবে বল আসবে, সেইগুলো টেস্টিং পরীক্ষিতই হয়নি। ফলে যেটা হয়েছে যে প্রথম থেকেই কিন্তু কেউ জানতো না কি হবে, যে ব্যাট করলে কি হবে, কীরকম আচরণ করবে পিচ, সেটাই আমরা দেখতে পেলাম। এবং তারপরেই আইসিসি কিন্তু সেই জায়গাটা অ্যাড্রেস করেছে, এবং ওরা যেটা বলেছে যে পিচের ওপর যথেষ্ট রোলার চালানো হয়েছে এবং পিচটাকে যাতে সমান করা যায় এবং আনইভেন বাউন্সটা যাতে যথেষ্ট কমানো যায়। আনইভেন বাউন্স হয়নি ঠিক কথা, কিন্তু বেশ কিছু বল আমরা দেখতে পেলাম যে খুব লো হয়ে গেছে, এবং সেক্ষেত্রে ব্যাটসম্যানদের লেন্থ বুঝতে একটু অসুবিধা হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে যে যেহেতু একদম তরতাজা পিচ, খেলা হয়নি কোনোভাবেই, সেক্ষেত্রে একটা প্রবলেম থাকে যে পিচ কেমন আচরণ করবে, ঠিকঠাক বলে ব্যাটে বলে হবে তো। কারণ এই টি20 ম্যাচ বলো বা ওয়ানডে ম্যাচ বলো, এখানে সবাই ব্যাটসম্যানদের একটুখানি ব্যাটারদের দাপট দেখতে চায়,
রান চায়, 6 চায়, 4 চায়। হ্যাঁ, বোলারদের দাপট খুব বেশি হয় না, যার জন্য একটা সবাই অভিযোগ করে যে এক পেশে ক্রিকেট হয়ে গেছে অনেকটাই। কিন্তু দর্শকরা ওটাই চায়, এই মনোরঞ্জনের জায়গাটা কিন্তু ওটাই। এটাও ঠিক, দুর্ধর্ষ বোলিং সবাই পছন্দ করে, পরপর উইকেট পড়ে যাচ্ছে, তো সেটাও একটা দিক নিশ্চয়ই। কিন্তু আমরা দেখতে পেলাম যে সেইভাবে কিন্তু ব্যাটারদের সুবিধাজনক এখনো দেখা যায়নি। নাসাউ ক্রিকেট কাউন্টি, যেখানে নিউ ইয়র্কে খেলাগুলো হচ্ছে, তাতে কিন্তু দেখা যাবে যে প্রথম যে কয়েকটা ম্যাচ হয়েছে, 4-5টা ম্যাচ হয়েছে, কোনোটাই 130-এর বেশি রান কিন্তু হয়নি। তো সেইখানে বলা যেতে পারে যে উইকেটটা কিন্তু পুরোপুরি ব্যাটার ফ্রেন্ডলি নয়। যে উইকেটে খেলাগুলো হয়েছে ব্যাটার ফ্রেন্ডলি নয়, বলটা ঠিক মতন দেখে খেলতে হবে, শুরু থেকে চালানো সব বলে যাবে না, সেটা আমরা দেখতে পেলাম, ভারত পাকিস্তান ম্যাচেও দেখতে পেলাম। এবং প্রথম দিকে একটা আবহাওয়ার একটা ছিল, বৃষ্টিও নামলো, সেক্ষেত্রে ব্যাটিংটা একটুখানি কঠিন ছিল, ব্যাটারদের কাছে ঠিক মতন বল আসছিল না, ঠিক লেন্থে বল আসছিল না, যার জন্য কিন্তু উইকেটগুলো পড়েছে এবং বোলাররা সেই সুযোগটা কাজে লাগিয়েছে। পরের দিকে দেখা গেল যখন পিচটা অল্প একটু শুকিয়ে আসছে, একটু রোদ উঠছে, তখন কিন্তু সহজ হয়ে যাওয়ার কথা, সেটাও পুরোপুরি কিন্তু হয়নি। এবং এখানে আমি কৃতিত্ব দিচ্ছি ভারতীয় বোলারদের, তারা কিন্তু সেই জায়গাটা রাখতে পেরেছে, ঠিক লাইনটা রাখতে পেরেছে, ঠিক লেন্থটা রাখতে পেরেছে এবং জায়গা মতন বলটা ফেলেছে। ব্যাটসম্যানদের খেলার জায়গাটা কম দিয়েছে, যেখানে তারা স্ট্রোক করতে পারে, সেই জায়গাগুলো থেকে ভারতীয় বোলাররা কিন্তু যথেষ্ট পারদর্শিতা দেখিয়েছে। এবং প্রথম ইনিংসে ব্যাটিংটা যেটা আমরা দেখতে পেলাম, সেই ব্যাটিংয়ের জায়গাটা কিন্তু বোলাররা পুষিয়ে দিয়েছে। অন্যান্য টিমগুলো কথা যখন আসবে, তখন অস্ট্রেলিয়ার কথা তো আরো বিশেষ করে আসবে, কারণ ভারতের যে স্বপ্নভঙ্গ সেটা বলা যেতে পারে প্যাট কামিন্সের নেতৃত্বে যখন অস্ট্রেলিয়া খেলেছিল। যদি এবারে ক্যাপ্টেন মিচেল মার্শ, কিরকম মনে হচ্ছে এই দলটা কতটা, বা অন্যান্য দলগুলোকে যদি আমরা দেখি তাহলে কতটা? প্রাথমিকভাবে যদি বলো যে প্রাথমিকভাবে চমকে দিয়েছে আমেরিকা। এখনো পর্যন্ত টুর্নামেন্টে ওরা সবচেয়ে বেশি রান করেছে, 194 কানাডার বিরুদ্ধে প্রথম ম্যাচে। অ্যারন জোন্স দারুণ ব্যাটিং করতে আমরা তাকে দেখেছি। তারপরে পাকিস্তানকে তারা হারিয়েছে। অর্থাৎ কালো ঘোড়া যদি বলা যায়, তাহলে আমেরিকা কিন্তু কালো ঘোড়া। উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি যে অনেক দলই প্রথম দিকে কিন্তু সেই ছন্দটা পায়নি, শ্রীলঙ্কা এখনো পায়নি সেরকম ছন্দ। কিন্তু অস্ট্রেলিয়া প্রথম একটা দল হিসেবে আমরা দেখতে পেলাম যে 200 রানের টার্গেট অ্যাচিভ করেছে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে। ফলে যেটা বলছিলাম যে আমেরিকা প্রথম যে সর্বোচ্চ রানের এটা করেছে এই গ্রুপে, সেটা কিন্তু টপকে গেছে অস্ট্রেলিয়ায়। কিন্তু অন্য ম্যাচে কিন্তু সেইভাবে আমরা তাদের ব্যাটিংকে দেখতে পাইনি। এই ম্যাচে কিন্তু ধারাবাহিকভাবে প্রথম থেকে 6 থেকে 7 জন ব্যাটার আর কি 25 থেকে 40-এর মধ্যে রান করেছে। অর্থাৎ একটা ধারাবাহিকভাবে তারা রান করেছে। 50 রান করতে না পারলেও যে টি-20তে যে খেলাটা দরকার, খুব দ্রুত 25 রান, খুব দ্রুত 35 রান কি 40 রান, সেই জিনিসগুলো কিন্তু ওরা করতে পেরেছে। সুতরাং অস্ট্রেলিয়াকে এখনও পর্যন্ত হয়তো এগিয়ে রাখা যায়, ভারতের সঙ্গে এগিয়ে রাখা যায়। ভারত এখনও পর্যন্ত যা খেলেছে, ভারত আর অস্ট্রেলিয়া মোটামুটি প্রত্যাশা পূরণ করতে পেরেছে। আমরা যদি বেঙ্গল প্রো টি20 দিকে আসি, তাহলে আমরা দেখেছি যে আইপিএল এর ক্ষেত্রে যদি তাকাই, তাহলে কেকেআর জিতলো। অনেকটা ক্ষেত্রে আমরা দেখেছি যে বাঙালিদের মধ্যে একটা কোথাও হতাশার জায়গা থেকেছে যে বাংলা থেকে সেরকম কোনো প্লেয়ার নেই। গোটা দেশ জুড়ে সেলিব্রেশন হয়েছে, আমরা দেখেছি দেশের বাইরেও সেলিব্রেশন হয়েছে, কেকেআর জেতায় বুর্জ খলিফায় অভিনন্দন জানানো হয়েছে এসআরকে টিমকে। কিন্তু তারপরেও আক্ষেপের জায়গাটা রয়ে গেছে। বেঙ্গল প্রো টি20 কি মনে হচ্ছে সেই জায়গা থেকে আক্ষেপের জায়গাটা মেটাতে পারবে? বাংলা থেকে ছেলে মেয়েরা উঠে আসবে? হ্যাঁ, সেই জন্যই তো করা এটা, যে জেলাগুলোকে নিয়ে করা হয়েছে, 8টা দলকে নিয়ে করা হয়েছে। সেখানে জেলার ছেলেদের একটা সেখানে উপস্থিতি থাকবে, বিভিন্ন জেলা থেকে নেওয়া হবে। এবং বাংলার যে ক্রিকেট পুল, যেটা বাংলার ক্লাব ক্রিকেট যেরকম হয়, বা যারা রঞ্জি ট্রফি খেলছেন, সেই প্লেয়াররাও কিন্তু এখানে রয়েছেন। যেমন ঋদ্ধিমান সাহাকে আমরা ফিরে এসছে, তাকে অভিষেক পোরেলকে নেওয়া হয়েছে। মনোজ তিওয়ারি তিনিও খেলছেন এখানে। মুকেশ কুমার, বাংলার এই মুহূর্তে বাংলার যে দুজন সেরা ফাস্ট বোলার, গত 1 বছর 1.5 বছর ধরে ভারতীয় দলে চলে এসছে, আকাশদীপ এবং মুকেশ কুমার, তাদেরকেও আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ এরা হচ্ছে মার্কুই প্লেয়ার। বা সুদীপ কুমার ঘরামি, তারাও কিন্তু এই দলে রয়েছে। তো এই মার্কুই প্লেয়ারদেরকে সামনে রেখে, যেরকম আইপিএল শুরু হয়েছিল মার্কুই প্লেয়ারদের সামনে রেখে, সচিন তেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, এদেরকে দেখে শুরু হয়েছিল, সেই রকমই কিন্তু জেলার ছেলেদের সামনে এই মার্কুই প্লেয়ারদের রাখা হবে, যাতে তাদের একটা অনুপ্রেরণা থাকে প্রথম কথা। এবং এই লিগটাকে জমাতে হবে প্রথম কথা। সেইখান থেকে প্লেয়ার উঠে আসতেই পারে। নট নেসেসারিলি এই যারা মার্কুই প্লেয়ার তারা যে কলকাতা নাইট রাইডার্সের সুযোগ পাবে তার কোনো কথা নেই। আমরা এর আগেও দেখেছি বহু বাঙালি প্লেয়ার বা বাংলার থেকে প্লেয়ারকে নেওয়া হয়েছিল, আবার নেওয়াও হয়নি,
প্রথম দিকটায় আমরা দেখতে পেয়েছি কয়েকজন প্লেয়ারকে আমরা দেখতে পেয়েছি, মনোজ তিওয়ারিকে দেখতে পেয়েছি, লক্ষ্মীরতন শুক্লা, ঋদ্ধিমান সাহা তো ছিলেন, আমরা তারপরে দেখতে পেলাম যে দেবব্রত দাস বলে একজন প্লেয়ার, তিনি ওখানে এই দলে ছিলেন। ফলে একটা সময় বাংলা থেকে নেওয়া হতো নিশ্চয়ই, কিন্তু পরের দিকে আমরা দেখতে পেলাম যে বাংলা থেকে প্লেয়ার খুবই কম। সেই ক্ষেত্রে বেঙ্গল টি-20 লিগ যেটা হচ্ছে সেইটা কিন্তু কিছুটা ঘাটতি পূরণ করতেই পারে, নতুন প্রতিভা তুলে আনা। আমরা আইপিএলে প্রত্যেক বছর দেখছি একটা করে নতুন প্লেয়ার উঠে আসছে, ইমার্জিং প্লেয়ার। এবার যেমন নীতিশ রেড্ডিকে দেখতে পেলাম, এরকম প্রচুর প্লেয়ার উঠে আসছে। তো এখান থেকেও কে বলতে পারে যে আইপিএলের জন্য শুধু নয়, গোটা দেশের সামনেই হয়তো তারা খেলতে পারে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে তামিলনাড়ু টি-20 লিগটা খুবই জনপ্রিয় হয়ে গেছে কয়েক বছরে, কর্ণাটক শুরু করছে, অন্যান্য রাজ্যগুলো, মধ্যপ্রদেশ শুরু করছে, গুজরাট শুরু করছে। ভবিষ্যতে এখান থেকে প্লেয়াররা দেশের হয়ে খেলবে, এটা অবশ্যই অবশ্যই দেশের হয়ে খেলতেই পারে। এখান থেকে যে প্লেয়াররা উঠে আসছে, যে ট্যালেন্ট পুলটা আমরা দেখতে পাচ্ছি, আইপিএলকে অনেকেই বলছে যে গ্রেট ক্রিকেট একাডেমি মতন হয়ে গেছে গত 1 বছর 2 বছর ধরে, আরও বেশি করে লোকে বলছে। তো সেখান থেকে নতুন প্রতিভা তুলে আনা খুব একটা অসুবিধা নয়, কারণ ভারতীয় দলকে এখন দেখা যেতে পারে যে 11 পরেও কিন্তু আমরা 3টে 11 বেছে নিতে পারি, অর্থাৎ 33 জনের 34 জনের একটা পুল আমরা পেয়ে যাচ্ছি। কেউ যদি আহত হয়ও, চট করে আমরা কাউকে রিপ্লেস করতে অন্তত পারবো, সেই রকম কিন্তু পুল উঠে আসছে। সেটা কিন্তু বেঙ্গলেও কিন্তু আমরা সেটা পেতে পারি। বাংলার ক্রিকেটের জন্য সেটা ভালো, সার্বিকভাবে দেশের ক্রিকেটের জন্য সেটা ভালো। অনেক ধন্যবাদ শ্যামদা, এতক্ষণ আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন শ্যামবুজিৎ ঘোষ। আমরা আলোচনা করলাম এই 22 গজের মহাযুদ্ধ নিয়ে। এরকম আরো অনেক আলোচনা নিয়ে আমরা আবার ফিরে আসবো, আর তার জন্য আপনাদের চোখ রাখতে হবে তারা নিউজের পর্দায়।